ওকে। তো আমরা তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের আজকে তাহলে মেইন উদ্দেশ্য বেসিক্যালি তোমাদের যে সাবমিশন টাইম লাইনের মধ্যে যে কন্টেন্টস গুলো আসলে আমাদেরকে যে সাবমিশন করতে হবে সেই কন্টেন্টস গুলার নাম্বার ওয়ান হচ্ছে প্রজেক্ট প্রপোজাল। তো আমরা একটু তোমাদের প্রজেক্ট প্রপোজালটা নিয়ে আলোচনা করি। এখানে তোমাদের সেমিস্টার ঠিক আছে, এটা স্প্রিং 2026, এটা ফাইন, ওকে। তোমাদের যে টাইটেল তোমরা সিলেক্ট করছো অলরেডি সেই টাইটেলটা এখানে ইনপুট দিবা। সাবমিশন ডেট হচ্ছে তোমাদের মোস্ট প্রবাবলি 7 তারিখ, তো ওই ডেটটা এখানে বসবে। এখানে তোমাদের নিজেদের ইনফরমেশনটা ফিল আউট করবা। আর এখানে যখন তোমরা তোমাদের সুপারভাইজারের যে যার যেটা নাম সেটা ইনপুট করে নেবে, ইনপুট করার পরে এই ডকুমেন্টটা মাথায় রাখবা, আমার কাছে সাবমিট করার আগে ডেফিনেটলি তোমার সুপারভাইজারের এই ডান পাশের এখানে সিগনেচার এবং ডেট সহ নিয়ে আসতে হবে, হ্যাঁ। সিল, সিগনেচার এবং নাম সহ বেসিক্যালি এই পোর্শনটা, ডান পাশের পোর্শনটা ফিল আউট করে তারপরে আসলে জমা দিতে হবে। তারপর দেখো এখানে কিছু স্যাম্পল আর কি ডাটা দিয়ে বেসিক্যালি এটা ফিল আউট করা আছে বোঝানোর জন্য যে তুমি কিরকম লিখতে পারো বা কিরকম কন্টেন্ট আমরা এক্সপেক্ট করতেছি। তো নাম্বার ওয়ান হচ্ছে বেসিক্যালি প্রজেক্ট সরি প্রবলেম স্টেটমেন্ট। এখানে ওয়ান হবে একটা, আমি জানি না আমি যখন এটা দিয়েছি তখন ওয়ানটা আসলে এখান থেকে মুছে গেছে কিনা, তোমরা একটু চেক করে নিও। এখানে আসলে বেসিক্যালি মানে সিরিয়াল নাম্বার ওয়ান হবে আসলে, এক নম্বরে প্রবলেম স্টেটমেন্টটা থাকে। তো আমরা সবাই জানি, এটা নিয়ে আমরা প্রিভিয়াসলি ক্লাসে আলোচনা করছি। তোমাদের প্রথম সেশনটা আমরা যখন কন্ডাক্ট করছিলাম যে বেসিক্যালি তোমাদের যে প্রজেক্ট টাইটেলটা সিলেক্ট হয়, যে টপিকের উপর তোমরা কাজ করতেছো, ওই টপিকটা পার্টিকুলারলি কোনো না কোনো কারেন্ট রিসার্চ গ্যাপকে কি করতেছে, সলিউশন করতেছে। কারণ আমি যদি কোনো রিসার্চ গ্যাপ খুঁজে না বের করতে পারি প্রিভিয়াস ওয়ার্ক থেকে, তাহলে আমি কিভাবে আসলে আমার কাজের কন্ট্রিবিউশন তুলে ধরবো? তাই নিজের কাজের কন্ট্রিবিউশন তুলে ধরতে হলে ফার্স্ট অফ অল প্রিভিয়াস বা অন্যান্য যারা এই ধরনের কাজ করেছে তাদের কাজের হালকা একটু ক্রিটিসাইজ করে সেই প্রবলেমগুলা যেগুলো তারা স্টিল সলভ করতে পারে নাই, সেই ফেলগুলাই তো হচ্ছে তোমার জন্য বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট। মানে তুমি যে প্রবলেমগুলো অলরেডি তোমার সিস্টেমে কি করছো, ইনক্লুড করছো, যেটা অন্যরা পারে নাই, হ্যাঁ। তো ওইটাকে আমরা যে সংক্ষেপে লিখি সেটাকে বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট বলা হয়। এটা একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মতো হয়। ইউজুয়ালি এটা 5 থেকে 10 লাইনের মধ্যে সবাই রাইট আপ করে, তোমরাও এরকম লেন্থের মধ্যেই তোমাদের প্রবলেম স্টেটমেন্টটা ফিল আউট করবে। তারপর দেখো যে 2 নাম্বার আছে হচ্ছে অবজেক্টিভস। ডেফিনেটলি তোমাদের প্রত্যেকটা প্রজেক্টের কিছু কোর অবজেক্টিভ আছে। হ্যাঁ, আমি আবারও বলতেছি কোর অবজেক্টিভ। কিছু সাবসিডারি বা সেকেন্ডারি অবজেক্টিভ থাকে, সেগুলো এখানে ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের তোমাদের যে প্রাইমারি কিছু কন্ট্রিবিউশন পয়েন্ট থাকে, ওই কন্ট্রিবিউশন পয়েন্টগুলো বেসিক্যালি তোমরা অবজেক্টিভ হিসেবে এখানে রিপ্রেজেন্ট করতে পারো। এবং একটা জিনিস খেয়াল করো, দেখো যে অবজেক্টিভ গুলা লেখার সময় কাইন্ড অফ এই ধরনের স্টাইল দিয়ে শুরু হয়, হ্যাঁ। এই যে ট্রানজিটিভ ভার্বের মতো যে টু যুক্ত দিয়ে বা আইএনজি যুক্ত করে জিরান করে বেসিক্যালি এই ধরনের কাজগুলা করা হয়, যাতে বোঝা যায় যে টু বি স্পেসিফিক, মানে এই ভার্ব অ্যাকশন ভার্বটার উপরে বেসিক্যালি একটু হাইলাইট করা হয় যে টু ডেভেলপ, টু ইমপ্লিমেন্ট, হ্যাঁ, বা কাইন্ড অফ এই ধরনের অ্যাকশন ভার্বগুলা ইউজ করা হয়। একটু এখানে একটা খেয়াল রাখবা যে অবজেক্টিভ কিন্তু তোমার খুব বেশি হলেও কিন্তু লাভ না। মানে তুমি যদি খুব বেশি অবজেক্টিভ অ্যাডিশন করো, মাথায় রাখবা যে বেসিক্যালি ওটা আসলে নেগেটিভ মার্কিং হিসেবে হবে। অবজেক্টিভ সবসময় আসলে কনক্রিট হওয়া উচিত সবার, যে 3 থেকে 5টা, এর বেশি যদি অবজেক্টিভ হয়ে যায়, মানে 3 থেকে 5টা হচ্ছে আইডিয়াল, এর বেশি যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আলটিমেটলি এত অবজেক্টিভ নিয়ে একটা প্রজেক্ট মানে সামনে মুভ করতে পারবে না, হ্যাঁ। কারণ ওই প্রজেক্টের তো প্রত্যেকটার একটা ডাইমেনশন আছে। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এর মধ্যেই 10টা জিনিসকে ইনক্লুড করতে চাই, ওই ভালো প্রজেক্ট আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে তোমার অবজেক্টিভ হচ্ছে কানেক্টেড হবে, একটা একটার সাথে সম্পর্কিত, ইন্টারডিপেন্ডেন্ট, এবং অবশ্যই 3 থেকে 5-এর মধ্যে হবে, হ্যাঁ। 3, 4, 5-এর মধ্যে হলে সব থেকে বেস্ট হবে। তাহলে তোমাদের যে মেন বা কোর অবজেক্টিভস গুলো সেখানে লিস্ট আউট করবা আর কি। নেক্সট হচ্ছে দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে তোমাদের 3 নাম্বারে বলা হচ্ছে একটা মেথোডোলজি দিতে। এখানে আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করি। দেখো, 3-এর আন্ডারে তোমাদেরকে একটা স্যাম্পল আমরা ডায়াগ্রাম দেখে দিয়ে বুঝাইছি। এর মানে এই না তুমি এই ডায়াগ্রামটা দিবা, হ্যাঁ। আমি এর আগের বারে এরকম কয়েকটা রং সাবমিশন দেখছি, পরে কারেকশন দেওয়া হয়েছিল। তো এবার তোমাদেরকে আগে একটু মানে সতর্ক করে দিচ্ছি, তোমরা কিন্তু এই ধরনের রং সাবমিশন করতে যাও না, কারণ আলটিমেটলি সেটা আসলে নেগেটিভ মার্কস হিসেবে কাউন্ট হয়। তোমাদের এটা বোঝানো হয়েছে যে এই পোর্শনে বেসিক্যালি তোমার দিস টাইপস অফ ডায়াগ্রাম উই নিড, মানে এই ধরনের কোনো সিস্টেম্যাটিক, সেটা হতে পারে এসডিএলসি হতে পারে, হ্যাঁ, একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম হতে পারে, দিস কুড বি এনিথিং, অথবা ইআর ডায়াগ্রাম হতে পারে যদি সফটওয়্যার রিলেটেড প্রজেক্ট হয়। আর তোমার যদি এআই রিলেটেড প্রজেক্ট হয় তাহলে ডেফিনেটলি তুমি একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম ড্র করবা। তাহলে আমরা ওরকম একটা ওয়ার্ক ফ্লো চাচ্ছি যে কোনটার পরে কোনটা কোনটা সিরিয়ালি তুমি কাজ করবা। তাহলে তোমার যদি ধরো এই ব্লকের মধ্যে 5 থেকে 6টা স্টেপ থাকে, এই যে ইন্টার যে কানেক্টেড,
বেসিক্যালি তুমি এই 6টা স্টেপ সম্পর্কে খুব সংক্ষেপে, হ্যাঁ খুব সংক্ষেপে যে এই পোর্শনে একটু লিখবা। তারপর আমার মেথোডোলজি পোর্শনে আমার একটা ওয়ার্কফ্লো ডায়াগ্রাম লাগবে, লিখাও আছে কিন্তু দেখো, যে একটা ওয়ার্কফ্লো ডায়াগ্রাম লাগবে এবং এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা লাগবে আর কি, হ্যাঁ একেবারে ব্রিফলি, এই যে এরকম যেরকম দেখতেছো কাইন্ড অফ এরকম ব্রিফ ডিসকাশন লাগবে, কারণ এগুলো ডিটেলস তোমার অন্যান্য জায়গায় দিতে হবে, সেগুলো এখানে এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের একটা ওয়ার্কফ্লো ডায়াগ্রাম এখানে দিতে হবে। আচ্ছা, যেটা তোমাদের প্রজেক্টের সাথে সুইটেবল, তোমাদের প্রজেক্টের যে স্টেপগুলো সেটার সাথে। নেক্সট অফ অল হচ্ছে আউটকামস নিয়ে আমরা একটু কথা বলি। আসলে আমরা যখনই এই যে অবজেক্টিভ গুলো সেট করব, প্রত্যেকটা অবজেক্টিভের একটা গোল থাকবে, যে আমি এটা করতে চাচ্ছি, আমি অমুকটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এটা ডেভেলপ করা হচ্ছে বা এটা অটোমেশন করতে চাই। তাহলে অটোমেশন করলে নিশ্চয়ই কিছু একটা আউটপুট আমার কাছে পাবো। তাহলে আমি কি কি আউটপুট পাচ্ছি, তাহলে দেখো তোমার যতগুলো অবজেক্টিভ, ইউজুয়ালি যেটা হয় ঠিক তত সংখ্যকই কি হয়, এক্সপেক্টেড আউটকাম হয়। মানে আমরা ওয়ান টু ওয়ান ম্যাপিং এর কথা চিন্তা করো, যে একটা অবজেক্টিভের জন্য একটা করে আউটকাম। তবে হ্যাঁ এখানে একটু এক্সক্লুশন বা এক্সক্লুসিভ কিছু হতে পারে, যে একটা অবজেক্টিভের বা দুইটা অবজেক্টিভের, মনে করো দুইটা অবজেক্টিভের একটাও গোল হতে পারে। হ্যাঁ অবজেক্টিভ হয়তো বা ভিন্ন ভিন্ন দুই ডাইমেনশনে, কিন্তু তাদের আউটকাম একটা হতে পারে। যে ধরো ফর এক্সাম্পল তোমার টোটাল অবজেক্টিভ 5টা, কিন্তু তোমার টোটাল এক্সপেক্টেড আউটকামস হচ্ছে 4টা হয়েছে, অসুবিধা নাই, কিন্তু সেটা জাস্টিফাইড হইতে হবে, মানে যদি যথার্থ হয় তাহলে অবশ্যই অ্যাকসেপ্টেবল। কিন্তু ইউজুয়ালি যেটা হয়, ঠিক তোমার যত সংখ্যক অবজেক্টিভ থাকবে ঠিক তত সংখ্যক আসলে এক্সপেক্টেড আউটকামস থাকতে হবে আর কি। ওকে, নেক্সট অফ অল এটা নিয়েই আমাদের আসলে বেসিক্যালি ফার্স্ট সেশনটা ছিল, সেটা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। তো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে তোমরা জানো যে বেসিক্যালি প্রথম যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম মানে P1, সেই P1-কে আবার কিন্তু এরকম WK1 থেকে WK8 8টা ভাগে ভাগ করা যায়, মানে নলেজ প্রোফাইলে ভাগ করা যায়। তো এর মধ্যে কি কি আছে, যেমন ধরো ন্যাচারাল সায়েন্স, ম্যাথামেটিক্স, তারপরে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল থেকে শুরু করে লিটারেচার রিভিউ। তো তোমাদের প্রজেক্টে নিশ্চয়ই এটার কোনো না কোনোটা অবশ্যই লাগতেছে, এবং দেখবা যে মোটামুটি সবগুলাও লাগার সম্ভাবনা আছে, বা দুই একটা বাদ যেতে পারে। যেটা বাদ যাবে সেটা তুমি না রাখলেও হবে, কিন্তু যে যে পোর্শন, যে যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তোমার প্রজেক্টের সাথে রেলিভেন্ট, সেটা অবশ্যই ইনক্লুড করতে হবে। তার মানে ধরো তুমি টাইটেল দিলা যে আমার প্রজেক্টে ন্যাচারাল সায়েন্স WK1 আছে, তাহলে আমাকে কিন্তু তোমাকে ওটা জাস্টিফাই করতে হবে যে তোমার প্রজেক্টের অ্যাকচুয়ালি কোথায় ন্যাচারাল সায়েন্স আছে। ফর এক্সাম্পল তুমি ধরো স্মার্ট এগ্রিকালচার নিয়ে কাজ করবা, তো স্মার্ট এগ্রিকালচার নিশ্চয়ই এগ্রিকালচারাল, যেহেতু হিসাব নিকাশ, ডেফিনেটলি ওখানে ন্যাচারাল সায়েন্স থাকবে। ওকে, কিন্তু তোমার ধরো প্রজেক্টটা হচ্ছে এরকম যে তুমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবা, তাহলে এখানে নিশ্চয়ই ন্যাচারাল সায়েন্স ডিরেক্টলি খুঁজে পাওয়া কঠিন, মানে ওইটা কিন্তু অ্যাপ্লিকেবল না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এজন্য নিজের প্রজেক্টের ওয়েট অনুযায়ী বুঝে শুনে এই জিনিসগুলোকে লিখতে হয়। তুমি যদি এআই মডেলিং করো, ডেফিনেটলি তার মধ্যে ম্যাথমেটিক্স আছে, বুঝা গেছে? তাহলে তোমার মডেল বা তোমার মডেলের মধ্যে কোথায় বেসিক্যালি পার্টিকুলার ম্যাথমেটিক্স এর ইউজ কেস ইনক্লুড করো, এখানে সংক্ষেপে লেখো যে আমার প্রজেক্টের অমুক পার্টে বেসিক্যালি আমার ম্যাথমেটিক্স বা এক্সপেরিমেন্টাল কাজ করতে হবে। ওকে ফাইন, দ্যাটস ফাইন, আমরা বুঝে যাবো যে তোমার পার্টে এটা আছে। তার মানে এভাবে বেসিক্যালি P1টা হচ্ছে সলভ করতে হয়। আর রেস্ট অফ দ্য পি, মানে WP1 ছাড়া রেস্ট অফ দ্য যে পি গুলো আছে, P2 থেকে P7, এগুলোর আর কোনো ভাগ নাই, মানে প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল আর কি। যেমন ধরো WP2, এখানে বেসিক্যালি কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস গুলো উল্লেখ করতে হয়। যেমন ধরো তুমি যদি প্রি প্রসেসিং না করো, নিশ্চয়ই তুমি একটা মডেল সিলেকশনে যেতে পারবা না, নর্মালাইজেশন করতে পারবা না, বুঝে গেছে? তার মানে আমার নর্মালাইজেশন করার জন্য বা ফিচার সিলেকশন করার জন্য নিশ্চয়ই কিছু প্রি প্রসেসিং করতে হবে, বেসিক হলো। তাহলে তোমার ওইটাই হচ্ছে বেসিক্যালি কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট, যে এরপরে বি না করলে কিন্তু হবে না, হ্যাঁ, বা এই ইনকমপ্লিট থাকলে বি হবে না। তো তোমার প্রজেক্টে যে ইন্টারডিপেন্ডেন্স পার্টগুলো আছে উল্লেখ করো যে এই জিনিস ইন্টারডিপেন্ডেন্স। নেক্সট অফ অল হচ্ছে তোমার ডেপথ অফ অ্যানালাইসিস। তো এটা আমরা আগেই বলেছি যে আমাদের একটা প্রজেক্টের বা তোমাদের যে প্রজেক্টটা দেয়া হচ্ছে, ডেফিনেটলি ওইটার একটা ওয়েট ভ্যালু আছে, অবশ্যই ইম্পর্টেন্স আছে। এখন ইম্পর্টেন্সটা তোমার মনের মধ্যে থাকলেও হবে না, ইম্পর্টেন্সটা তোমাদের 5 জনের গ্রুপের মধ্যে থাকলে হবে না, এটা এক্সপ্রেস করতে হবে। এবং যেহেতু এটা একটা পার্টিকুলার কোর্সের মতো, তোমাকে এখানে ডকুমেন্টেশন করতে হচ্ছে। তোমার ওই পার্টিকুলার যে ডকুমেন্টগুলো আমাদের কাছে জমা দিবা, আমরা ওটা দেখে জাজ করবো। তুমি যদি এ নিয়ে আসো, একে জাস্টিফাই করতে পারো, ইউ আর ফাইন, তুমি পাস গ্রেড পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে কি কি অ্যানালাইসিস করতে হবে, এটা কিন্তু যেন খুব বেশি শ্যালো না হয়ে যায়, শ্যালো মানে তো বুঝছোই আর কি, উইক না হয় আর কি, সহজ কথায় আর কি। অ্যানালাইসিসটা তোমার যত প্রজেক্টে ইনক্লুডেড হবে
সেটা তোমার প্রজেক্টের ওয়েটকে তত ভারী করবে, মানে ক্যারি করতে হেল্প করবে আর কি। তো এই জিনিসটা বেসিক্যালি আমাদের প্রজেক্টে একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত, যেন আমার ডেপথ অফ অ্যানালাইসিসটা খুব ভালো স্ট্রং হয়। তো কোথায় কোথায় তোমার আসলে অ্যানালাইসিসের স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথ গুলো আমাদেরকে খুব সংক্ষেপে উল্লেখ করা, আমার প্রজেক্টের এই জায়গায় স্ট্রেংথ আছে। নেক্সট অফ অল হচ্ছে তোমার প্রজেক্টের কিছু ইস্যু থাকবে, যে ইস্যুগুলোকে তোমাকে ইন ফিউচার অ্যাড্রেস করা লাগতে পারে। ফর এক্সাম্পল, তোমার ডেটা সেটে নয়েজ আছে, তুমি অবশ্যই উল্লেখ করলে যে আমি যখন ডেটা সেট উল্লেখ করি, মানে সিলেক্ট করছি বা যে ডেটা সেটটা আমরা নিজেরা বিল্ড করতেছি, সেখানে বেশ কিছু নয়েজ আসবে। দ্যাটস ফাইন। এখন এই নয়েজ গুলোকে তুমি রিমুভ করবা কিভাবে, এটাই এটাই উল্লেখ করতে হবে, যে আমার প্রজেক্টে ডাটা সেটে এই ক্যাটাগরি নয়েজ আছে, আমি এই নয়েজটা রিমুভ করার জন্য ABC বা অমুক ফিল্টার অ্যালগোরিদম বা ফিল্টারেশন টেকনিক ব্যবহার করব। দ্যাটস ফাইন। তাহলে আমরা বুঝে গেলাম যে তুমি তোমার প্রবলেমটা, ইস্যুটাকে কি করতে পারছো, ফ্যামিলিয়ার বা অ্যাড্রেস করতে পারছো। নেক্সট অফ অল হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোর্স। এটাও আগে আমরা কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে। মানে আমাদের প্রজেক্টের না একটা কি আছে, ব্যবহার যোগ্যতা থাকতেই পারে। যেমন ধরো তুমি যদি ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চাও, তাই ডিজিটাল হেলথ কেয়ারের মধ্যে অনেক পার্ট। যেমন ফর এক্সাম্পল, আমি যদি ধরো ব্রেন টিউমার ডিটেকশন এবং সেগমেন্টেশন নিয়েও কাজ করি, তাহলে অবশ্যই এটা কিন্তু হেলথ কেয়ারের একটা অ্যাপ্লিকেবল সাইট। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের থিওরিটিক্যাল যে প্রজেক্টগুলো, তোমাদের যে থিওরিটিক্যাল প্রজেক্টগুলো, এটা থেকে যে রিসার্চ ওয়ার্কটা তোমরা করতেছো, যে কোডিং ওয়ার্কটা সামনে করবা পরবর্তী সেমিস্টার গুলাতে, সেগুলো অবশ্যই একটা ইউজ কেস আছে। তো ওইটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাবে, তোমার প্রজেক্টের আসলে পরিধিগুলা কোথায় কোথায়, আমাদেরকে জানাও। আমরা একটু জানতে চাই বেসিক্যালি যে তোমার এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল জায়গাটা কোথায়। নেক্সট অফ অল হচ্ছে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট। ফর এক্সাম্পল, একটা প্রজেক্টের মেইন স্টেক হোল্ডার কিন্তু তোমরা, মানে স্টুডেন্ট হিসেবে তোমরা আছো তোমরা। আর সেকেন্ডারি স্টেক হোল্ডার কারা জানো? এই যারা অ্যাকচুয়ালি এখান থেকে বেনিফিটেড হবে, মানে যদি এরকম স্কোপ বা সুযোগ থাকে। আমাদের কিন্তু এটাই টার্গেট, যে তুমি একটা প্রজেক্ট বিল্ড আপ করবা, এটা শুধুমাত্র তোমার 5 জনের জন্য না হয়, এটা যেন 500 বা 5,000, 5 কোটি মানুষের জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করা যায়। এটাই কিন্তু আসলে ক্যাপস্টোনের একটা মেইন উদ্দেশ্য, যেন তোমার কাজের পরিধিটাকে বাড়ানো যেতে পারে। তাহলে তোমার কাজের কারা ইউজার এবং সেখানে কি কি কনফ্লিক্ট থাকতে পারে, জাস্ট ব্রিফলি মেনশন করো যে কারা কারা এখানে এই প্রজেক্টটা ব্যবহার করবে, এবং করতে গেলে কোনো কনফ্লিক্টিং কোনো ইস্যু আছে কিনা, কোনো এরকম সেট করতে হবে কিনা, যে ফর এক্সাম্পল ধরো আমি একটা জিনিস ব্যবহার করতে পারবো, তুমি আর একটা জিনিস ব্যবহার করতে পারবা, বা মেল জনগণের জন্য একরকম, ফিমেল পার্টিসিপেন্টের জন্য আর এক রকম, এরকম কোনো ইস্যু আছে কিনা। হ্যাঁ, যদি থাকে ডেফিনেটলি এখানে সেটা ব্রিফলি খুব সংক্ষেপে উল্লেখ করতে হবে। লাস্ট অফ অল থাকে হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সটা। আমরা জানি যে আমাদের প্রজেক্টের পার্ট বাই পার্ট আসলে চলে। কেন দেখো, এই যে যখন তুমি একটা SDLC-র কথা চিন্তা করতেছো, আমি শুরুতে আসলে প্ল্যানিং করি, আফটার দ্যাট আমি কিছু ব্রেন স্টর্মিং করবো, যেটাকে আমরা অ্যানালাইসিস বলতেছি, আমরা কিছু স্কেমা ডায়াগ্রাম ডিজাইন করব, আফটার দ্যাট আমরা কোডিং ডেভেলপমেন্টে ঢুকি। তো কোড তো শুধু ডেভেলপমেন্ট করলে হবে না, আফটার দ্যাট তোমাকে টেস্ট করতে হবে যে এখানে কোনো কি আছে কিনা, বাগ আছে কিনা, বাগগুলোকে ফিক্সিং করতে হয়। তারপরে তুমি রিয়েল ওয়ার্ল্ডে ডিপ্লয় করতে পারবে, সেটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। আফটার দ্যাট হয়তো বা আমরা সেটা কিছু মেইনটেনেন্স করবো আর কি, হ্যাঁ, ভার্সন বাই ভার্সন আপডেট নিয়ে আসবো, সিকিউরিটি প্যাচগুলোকে আপডেট করতে হবে। তো এই যে একটার পর একটা ক্রোনোলজিক্যাল যে অর্ডার, তার মানে ডেফিনেটলি তোমার প্রজেক্টেও এরকম যে ওয়ার্কফ্লোটা থাকবে, সেখানেও অবশ্যই একটা ক্রনোলজিক্যাল অর্ডার আছে। আমরা সেই ক্রনোলজিক্যাল অর্ডার কিন্তু দেখছি, মানে এই ছবিতেই তুমি দিয়ে দিবা। এখন সেই ক্রনোলজির মধ্যে যে কম্পোনেন্ট গুলা, ওই কম্পোনেন্ট গুলা কার সাথে কিভাবে, হ্যাঁ, ইন্টারডিপেন্ডেন্ট, একসাথে সাথে যে আর একটা ডিপেন্ডেন্ট, সেই পার্ট গুলাকে তোমাকে উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন ধরো ডেটাবেস, ইউজার ইন্টারফেস বা সিকিউরিটি, প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কিন্তু সিস্টেমেটিক্যালি কানেক্টেড। তাহলে তোমার প্রজেক্টও নিশ্চয়ই এরকম একাধিক ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আছে। লেটস ব্রেক দেম ডাউন। হ্যাঁ, এইগুলোকে ব্রেক করে তোমাকে এখানে ইনক্লুড করে খুব ব্রিফলি আলোচনা করতে হবে। আর এখানে থাকে হচ্ছে তোমার এই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর আমাদের 5টা অ্যাক্টিভিটিস থাকে। নাম্বার ওয়ান হচ্ছে রেঞ্জ অফ রিসোর্সেস, মানে তোমার আসলে কি ধরনের ম্যান পাওয়ার দরকার। তুমি যদি নিজে ডাটা সেট চিন্তা করো যে নিজেরা কালেক্ট করবা, তাহলে মাথায় রাখবে এখানে কিন্তু উল্লেখ করতে হবে যে তোমার একটা হিউম্যান রিসোর্স লাগবে, মানে তোমার একটা টিম লাগবে বেসিক্যালি। তুমি যদি ধরো ওয়েব স্ক্র্যাপিং করতে চাও, কোনো ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করে ডেটা সেট বানাইতে চাও, তার মানে তোমার কিন্তু হিস্টোরিক্যাল ডেটাবেস গুলো লাগবে।
তুমি যদি কোনো টুলস ব্যবহার করো, ফর এক্সাম্পল স্ক্র্যাপিং করার জন্য বিউটিফুল সুপ আছে, হ্যাঁ, এ ধরনের টুলস গুলো ব্যবহার হয়, তাহলে যদি ইউজ করো তাহলে উল্লেখ করতে হবে। তার মানে এটা হচ্ছে একটা প্রজেক্ট করতে গেলে সফটওয়্যার এন্ডে বা হার্ডওয়্যার এন্ডে, বোথ এন্ডে হতে পারে, আমার যে টুলস গুলা দরকার বা রিসোর্স গুলা দরকার আমাকে উল্লেখ করতে হবে আর কি, ঠিক আছে, ইনক্লুডিং হিউম্যান আর কি। তারপর ধরো হচ্ছে লেভেল অফ ইন্টারাকশন। লেভেল অফ ইন্টারাকশন বলতে আসলে কি বোঝাচ্ছি? তো এটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আহ আমরা একটা প্রজেক্ট করতে গেলাম, একটা প্রজেক্ট করতে গেলে থাউজেন্ডস অফ কি আসবে, টেকনিক্যাল প্রবলেম আসবে। প্রত্যেকটা টেকনিক্যাল প্রবলেমের কিন্তু মানে ধরো এক বা একাধিক সলিউশন আছে। এই সলিউশনটা সবাই মানে জানুক বা না জানুক, তারপরেও কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে। তার মানে লেভেল অফ ইন্টারাকশন আমরা বলতে বোঝাচ্ছি যে তোমার যদি কোথাও মনে হয় যে এখানে এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে, তাহলে ওটা উল্লেখ করো। ফর এক্সাম্পল ধরো সিকিউরিটি একটা ব্যাপার হতে পারে, তুমি ধরো বায়োমেট্রিক ভেরিফিকেশন বা সামথিং কোনো ডেটা নিয়ে কাজ করতেছো, তার মানে ডেফিনেটলি সেখানে একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস বা কনসার্নিং পয়েন্ট হচ্ছে সিকিউরিটি ব্যাপারটা নিয়ে। তারপর ধরো তুমি যদি একটা ওয়েব ইন্টারফেস বা মোবাইল ইন্টারফেস বা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করতে চাও, মানে সেখানে সব থেকে বড় ব্যাপারটা কি জানো, যে ওই সফটওয়্যারটা দেখতে শুধুমাত্র সুন্দর হলে হবে না, কালারফুল হলে হবে না। যে ইউজাররা ব্যবহার করবে তারা ইউজ করার পর যেন বলে হ্যাঁ এটা সার্ভিসটা স্মুথ, এটার যে ইউআইটা আছে তার প্রমটা খুব চমৎকার দেখা যাচ্ছে, আমি বুঝতেছি যে এই কোন সার্ভিসটা কি অফার করতেছে, হ্যাঁ, যে বাটনগুলো ক্রিয়েট করা হয়েছে, রেডিও বাটন বা সামথিং, এই প্রত্যেকটা বাটনের ফাংশনালিটিস গুলো আমি বুঝতেছি, হ্যাঁ, মানে যেন বোঝা যায় যে এটা আসলে অ্যাকচুয়াল প্রজেক্ট বা ওই থিমটাকে রিফ্লেক্ট করে। তাহলে যদি এখানে কোনো টেকনিক্যাল এরকম প্রবলেমের জায়গা থাকে যেটা ইন ফিউচার অ্যারাইজ হতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। যেমন ধরো কোথাও যদি সিকিউরিটি রিলেটেড কনসার্ন থাকে, তাহলে ওই সিকিউরিটি অবশ্যই মাথায় রাখতে হবে। টেকনিক্যাল যদি গ্লিচ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হার্ডওয়্যারের প্রজেক্ট করতে গেলে, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার। এই দেখবা যে ভোল্টেজ কাজ করতেছে না, তো কারেন্ট নিচ্ছে না, কারেন্ট নিলে তো ভোল্টেজ নিচ্ছে না, ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলো তোমাদের প্রজেক্টে আসবে বা এক একটা কেস বাই কেস ডিপেন্ড করবে। তো ওটা লুকানোর কিছু নাই, এখানে উল্লেখ করতে হবে যে কোথায় কোথায় তোমার সেভিরিটি আছে। তারপরে হচ্ছে ইনোভেশন। আসলে উদ্দেশ্য কিন্তু নতুন কিছু ইনোভেট করা, বাট সব প্রজেক্ট কি আসলে ইনোভেট করতে পারে? মানে করতে পারবে না। আসলে ধরো 100টা তোমাদের গ্রুপ আছে, এখন 100টা গ্রুপই আসলে ইনোভেটিভ কাজ করতেছে? ডেফিনেটলি না। কিন্তু তোমার প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু এই যে শুরুতে দেখো কিছু তোমরা এই যে এক্সপেক্টেড আউটকামের কথা বলছো, যেটা ওই যে উপরে যেটা আমাদের ছিল হচ্ছে অবজেক্টিভ, এটার সাথে অ্যালাইনমেন্ট, মানে এটার সাথে মিল রেখে কিন্তু আউটকাম গুলো আসছে। এখন তোমার যে আউটকাম গুলো আসছে, এই আউটকামস এর মধ্যে এমন যদি এক বা একাধিক আউটকাম থাকে, মানে সেটা থাকা উচিত আসলে তোমার প্রজেক্টে, যেটা একটু এক্সট্রা অর্ডিনারি, মানে সেটাকে একটু মেনশন করার দরকার আছে যে এই জিনিসটা আমরা এক্সট্রা অর্ডিনারি করতে চাচ্ছি বা অমুক জিনিসটা আমরা নিউলি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে তোমরা ডেফিনেটলি এখানে উল্লেখ করো। কারণ এখানে যদি এই টাইপ অফ কিছু ইনক্লুড করতে পারো, যেটা এক্সট্রা অর্ডিনারি বা সামথিং নিউ, সামথিং অ্যাডভান্সড, তার মানে তোমার প্রজেক্টটাকে কিন্তু অনেক আগায় দিবে। এবং ওটা যদি জাস্টিফাইড হয় তাহলে ডেফিনেটলি তুমি ভালো মার্কস পাবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। তারপরে 4 নাম্বার আছে হচ্ছে তোমার একটা প্রজেক্টের কিছু ইম্প্যাক্ট থাকে, তাই না? যেমন ধরো সোসাইটির উপর ইম্প্যাক্ট হতে পারে, এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট হতে পারে। অ্যাকচুয়ালি হার্ডওয়্যার বেস প্রজেক্টে এনভায়রনমেন্টের উপরে ডিরেক্টলি কিছু ইম্প্যাক্ট থাকতে পারে। যেমন ধরো সেটা পরিবেশের ক্ষতি করতেছে কিনা, বা হিউম্যান থেকে যদি আমি কোনো ডেটা কালেক্ট করি, হিউম্যানের বডির আসলে কোনো ক্ষতি হবে কিনা, বা ডিরেক্ট বা ইনডিরেক্ট তোমার তোমার কি বলা হয় অ্যাক্সেসের প্রয়োজন আছে কিনা, এই জিনিসগুলো বেসিক্যালি এটার সাথে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টেরই কিছু সোসাইটাল ইম্প্যাক্ট থাকে। যেমন ধরো আমরা এখন দেখবা যে কি করি, ওই যে যখনই কোনো একাডেমিক সেমিনার হবে, সামথিং হয়, দেখবা সবে আমরা বলি যে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা বেসিক্যালি কিন্তু ইউএন মানে ইউনাইটেড নেশনস এর একটা ধরো উদ্যোগ, যেখানে প্রায় 18 থেকে 20টা কি আছে এসডিজি গোলস আছে, যে এই জিনিস অ্যাচিভ করতে হবে একটা কান্ট্রিকে উন্নত হইতে গেলে। বা একটা প্রজেক্ট তখন আমি বলতে পারবো যে একটা গ্রিন প্রজেক্ট বা গ্রিন এনার্জি, যখন এই প্রজেক্টে এই জিনিস থাকবে, বুঝতে পারছো তো? এই ধরনের যদি তোমাদের কিছু থাকে যেটা ডিরেক্টলি সোসাইটির উপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেছে, তাহলে দেখবা যে তোমরা এরকম ম্যাপিং করতে পারবা যে এসডিজির অমুক অমুক গোলস আমরা অ্যাচিভ করতেছি আমাদের প্রজেক্টে। এটাই বেসিক্যালি সোসাইটির উপরে ইম্প্যাক্ট আর কি। আর এনভায়রনমেন্টালি যদি কিছু ইমপ্রুভ করতে পারো সেটাও উল্লেখ করতে হবে।
এনভায়রনমেন্টালি যদি ক্ষতির সম্ভাবনা থাকে সেটা উল্লেখ করতে হবে বেসিক্যালি। আর সবার লাস্টে হচ্ছে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। তার মানে হচ্ছে তোমরা অবশ্যই একটা নিয়ম নীতি মেনে, মানে প্রিন্সিপাল মেনে কাজে আগাবা, তাই না? যেমন ধরো, উম তোমার যদি একটা ধরো কোডের নোটবুক থাকে, তোমার গ্রুপে নিশ্চয়ই 5 জন মেম্বার আছে বা 6 জন মেম্বার আছে, তাহলে নোটবুকের অ্যাক্সেসটা কিন্তু 5 জনের কাছেই থাকা উচিত। এই জন্য কিন্তু দেখবা প্রত্যেকটা ডিফেন্সের সময় তোমাদের কাজ করা হয় কে কোন প্রজেক্টের মানে কতটুকু করছো। এটার কথার অর্থটা হচ্ছে আমরা আসলে প্রজেক্টের এন্ড টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ইনফর্ম কিনা, মানে সব পার্টে সবাই হয়তো বা সেমলি কন্ট্রিবিউশন করি নাই, বাট মানে ধরো কন্ট্রিবিউশন না করি পুরাটা, কিন্তু কথা হচ্ছে আমি কি আসলে বুঝাইতে পারি কি। আমি যদি না বুঝাইতে পারি তাহলে তো পুরো প্রজেক্ট আসলে হয় নাই বেসিক্যালি। মানে ওখানে তার মানে আমি চোখের অন্ধ করে আরেকজনকে দিয়ে করাই নিছি, কিন্তু আমি করতে পারি নাই, বাট সামহাও সে আমাকে ইনফর্ম করছে টিম হিসেবে। তো টিম ওয়ার্কসটা ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের এই রিলেটেড যে ইস্যু বা প্রিন্সিপাল রিলেটেড ইস্যুগুলো আসবে, ওই ইস্যুগুলোকে তোমরা কিভাবে সলভ করবা সেই সলিউশনটা এখানে উল্লেখ করবা, যে আলটিমেটলি এভাবে আমরা সলিউশন করতে পারি। আর দেখো অবশ্যই তোমরা যখন এই রাইট আপটা করবা, কিছু ওই যে রেফারেন্স তো লাগবে, কিছু পেপারকে সাইট করবা কোথায় করতে পারো। যেমন এই যে শুরুতে বলছিলাম প্রবলেম স্টেটমেন্টে প্রিভিয়াস পেপারগুলোর যে ল্যাকিংস গুলো আছে, তাহলে সাইটেশন করো যে এই পেপারটাতে অমুক ল্যাকিংস ছিল। বুঝতে পারছো? তো এরকম কিছু সাইটেশন করতে পারো। আর যদি ধরো ডেটা সেটের কথা উল্লেখ করতে চাও যে আমরা অমুক ডেটা সেট ইউজ করতেছি, তাহলে এই ডেটা সেটটাকেও সাইট করতে পারো। অথবা যদি অনলাইন ভিত্তিক কোনো ইউআরএল হয়, লিঙ্ক হয়, সেটাও ডেফিনেটলি তোমাদেরকে সাইট করতে হবে। তাহলে এইটার যে যে সিস্টেম্যাটিক কম্পোনেন্ট বা তোমার পার্টটা, এটাকে আমরা বলতেছি প্রজেক্ট প্রপোজাল অ্যাজ এ হোল আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে কিন্তু ফার্স্ট অফ অল জমা করতে হবে আফটার দ্য সাইনিং ফ্রম দ্য সুপারভাইজার আর কি। তারপর দেখো সেকেন্ড অফ অল কি আছে। সেকেন্ড অফ অল আমরা লিটারেচার রিভিউ অলরেডি অনেক কথা বলছি। এখানে বলাই আছে যে পার হেড 5টা করে পেপার নেওয়ার জন্য আর কি। ঠিক আছে? এবং এটারও সাবমিশন পার্টিকুলার ডেডলাইন আছে। তোমাদের নির্দিষ্ট যে টেমপ্লেটটাও দেওয়া আছে, এই টেমপ্লেটে এক, মানে প্রত্যেকটা টেমপ্লেট হচ্ছে একটা করে পেপারের জন্য। হ্যাঁ, এরকম 25টাকে কম্বাইন করলে বেসিক্যালি যেটা হয় সেটাই হচ্ছে এটার আউটকামস আর কি। তো এখানেও কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট ফিল্ডের ডাটাটা নিতে হবে আর কি, তাই না? যেমন তোমার নাম আছে, প্রজেক্টের টাইটেল আছে, তোমার সুপারভাইজারের নাম আছে, কোর্স টিচারের নাম। এটা হচ্ছে তুমি যে পেপারটা রিভিউ করতেছো, লিটারেচার রিভিউ করতেছো, সেই পেপারটার টাইটেল, কত সালে পাবলিকেশন হয়েছে, পাবলিশারের নামটা কি, আর জার্নাল নাকি কনফারেন্স, এবং ওইটার নামটা কি। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে। আর এটা হচ্ছে একটা পেপার সিরিয়াল, কারণ তোমরা কিন্তু সিরিয়াল করে দিও যে 1 থেকে 25, 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল করে দিবা। তো যার যে সিরিয়াল, সিরিয়াল নাম্বার দিবা। তারপরে এখানেও দেখো ওই পেপারটার প্রবলেম স্টেটমেন্টকে তুলে নিয়ে আসতে হচ্ছে। তারপর ওই পেপারের কিছু কন্ট্রিবিউশন ছিল, সেই কন্ট্রিবিউশন গুলো তোমরা তুলে নিয়ে আসছো এরকম পয়েন্ট করে। নেক্সট অফ অল ওই পেপারের যে মেথোডোলজি পার্ট ছিল সেটাকে একটু সামারাইজড ওয়েতে লিখতেছো। তারপরে সফটওয়্যার যে পার্টটা ছিল, কি কি লাগছিল বা হার্ডওয়্যারের কি কি টুলস লাগছে, এখানে সংক্ষেপে তুলে নিয়ে আসছো। তারপর যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলা আছে সেই স্কোর গুলা ব্রিফলি এখানে তোলা হয়েছে। তারপরে তোমার যে ডেটা সেটের উপর কাজ করা হয়েছে সেই ডেটা সেট গুলাকে সাইট করা হয়েছে। ঠিক আছে? এটা এই জন্য করা হয় যে আমি যখন নিজে কাজ করতে যাব, তার মানে আমি বুঝতে পারবো যে আমার কোন ধরনের ডেটা সেট নেওয়া উচিত। ঠিক আছে? এই জন্য কিন্তু এইরকম করা হয়। বা তুমি যখন তোমার কাজের সাথে আর একটা কাজে কম্পেয়ার করতে যাবা, তখন অন্যের যে ডেটা সেটে ইমপ্লিমেন্ট করছে, ফার্স্ট অফ অল তোমাকেও ওই ডেটা সেটে ইমপ্লিমেন্ট করতে হবে। করার পরে তুমি এর সাথে এ বা বি এর সাথে বি এর কম্পারিজন করতে পারবে। আর ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে বেসিক্যালি দেখা হয় যে কোন কোন সাইডে বা কি কি অ্যানালাইসিস করছে, কি কি ফিগার জেনারেট করছে, কি কি ট্যাবেল ইনক্লুড করছে। ঠিক আছে? সেটাই ফাইনাল রেজাল্ট। আর অবশ্যই লিমিটেশন খুঁজতে হবে। লিমিটেশন মানে কিন্তু রিসার্চ গ্যাপ। কারো প্রজেক্টে যদি রিসার্চ গ্যাপ না থাকে তাহলে কিন্তু হয় নাই, মানে তুমি তার মানে ওই পেপারটা পড়া হয় নাই। তো এইভাবে প্রত্যেকটা কাজের রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে হবে। দেন পুরা উপরের এই জিনিসটাকে সামারাইজ করে, যে দেখো 5 থেকে 7 লাইনে একটা সামারি ফরম্যাট লিখতে হবে। তো আমি এখানে অলরেডি একটা তোমাদেরকে টেমপ্লেট দিয়ে দিচ্ছি যে কিসের পরে কি হবে। যেমন প্রথমে হচ্ছে ফার্স্ট অথর যিনি থাকে ওই পেপারে, এয়ারটেল, এয়ারটেল মানে হচ্ছে অ্যানাদার্স, ওনারা কি কাজ করছে সেই রিলেটেড একটা লাইন থাকে। তারপর ওনাদের সিস্টেমেটিক আর্কিটেকচারে কি কি কম্পোনেন্ট ছিল সেগুলোর একটু সংক্ষিপ্ত 1 2 লাইনের বর্ণনা থাকে। তারপর তারা যে ডেটা অ্যানালাইসিসটা করলো সেটার স্কোর গুলা কেমন ছিল, ভালো নাকি খারাপ, সেরকম একটি স্টেটমেন্ট থাকে। তারপরে হচ্ছে তাদের কাজের একটু ক্রিটিসাইজ করতে হয় যে হাউ এভার বা ইয়েট তারা এটা কাজ করতে পারে না। হ্যাঁ, তার মানে তারা যেটা করতে পারে নাই, তুমি যদি সেটা করতে পারো সেটাই তোমার ক্রেডিট হিসেবে কাজ করবে। এরকম করে বেসিক্যালি প্রত্যেকে 5টা করে পেপার চুজ করবা ডেফিনেটলি। একই পেপার জন্য একই গ্রুপে
একাধিক না হয়ে যায় আর কি, যে তুমিও একটা করছো তোমার গ্রুপ মেম্বার একটা করছে, সেটা কিন্তু হবে না। 25টা ইন্ডিভিজুয়াল পেপার লাগবে বেসিক্যালি, ঠিক আছে? তো এটা লিটারেচার রিভিউ এর ফরম্যাটটা ইউজ করবা। আচ্ছা। আর থার্ড অফ অল, মানে আরেকটা যে ইভ্যালুয়েশন, সবার লাস্টের যেটা, যে মেথোডোলজি ডায়াগ্রাম, দেখো এটা, এটা আসলে কোনো টেমপ্লেট নাই, আমি একটু দেখাই আর কি, মানে এটার কোনো টেমপ্লেট নেই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে সাবমিশন করার সময় একটা কভার পেজের মতো দিতে পারো। সেখানে তোমাদের সবার নাম, তোমাদের সুপারভাইজারের নাম, কোর্স টিচারের নাম, তোমাদের প্রজেক্টের টাইটেল, এরকম করে একটা কভার পেজ দিবা। আর যেটা দিবা সেটা হচ্ছে তোমাদের মেইন মেথোডোলজি ডায়াগ্রামটা দিতে হবে। যেমন ধরো মেইন মেথোডোলজি ডায়াগ্রাম, ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা মেথোডোলজি ডায়াগ্রাম। তো এই মেথোডোলজি ডায়াগ্রাম দেবো, তবে এখানে একটু করি তোমাদেরকে। দেখো, মানে একটা কনফিউশন অনেকের ক্ষেত্রে হয়ে যায়। আমরা শুরুতে যখন এই যে প্রজেক্ট প্রপোজাল দেখাচ্ছিলাম, এখানে কিন্তু এই যে প্রপোজালের এখানে একটা বলছিলাম তোমাদের একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম দিতে। অনেকে করে কি, এখানে যে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামটা দিছে সেটাকে মেথোডোলজি ডায়াগ্রাম হিসেবে রিপ্রেজেন্ট করে। না, এটা ভুল। কারণ ওয়ার্কফ্লো ডায়াগ্রামটা হচ্ছে কাইন্ড অফ একটা টপ ভিউ পোর্শন, মানে জাস্ট মেইন মেইন কম্পোনেন্ট সেখানে থাকে। আর মেথোডোলজি মানে হচ্ছে ওই মেইন কম্পোনেন্টের মধ্যেও কিছু রিসার্চ কম্পোনেন্ট আছে, কিছু ইনোভেটিভ কম্পোনেন্ট আছে, যে জিনিসগুলো তোমার প্রজেক্টটাকে আরেকজনের প্রজেক্ট থেকে ডিফার করাচ্ছে। তো সেই জিনিসগুলার ম্যাথমেটিক্যাল মডেলিং গুলাও কিন্তু অবশ্যই তোমার ওই ফিগার বা ছবিটাতে থাকতে হবে। সেটাকে আমরা বলি মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম। এই জন্যে এখানকার যে প্রসেস ডায়াগ্রাম বা ওয়ার্কফ্লো ডায়াগ্রাম, সেইটা আবার কিন্তু তোমরা ওই 3 নাম্বার যে সাবমিশনটা হবে সেখানে জমা দিবে না। তোমাদের 3 নাম্বারের সাবমিশনটা হবে কাইন্ড অফ দিস টাইপস অফ, যেমন ধরো এটা একটা কম্পিউটার ভিশনের কাজ। তার মানে কম্পিউটার ভিশনের এখানে কি হয়, আইদার সিএনএন বেস কাজ হয়েছে, অথবা কি বেস কাজ হয়েছে, ধরো ভিআইটি মানে ভিশন ট্রান্সফরমার বেস কাজ হয়েছে। তাহলে ওই ভিআইটি বা সিএনএন বেস যে টোটাল আর্কিটেকচারটা, কোথায় কনভলিউশন লেয়ার আছে, আমি যদি কোনো মডিফিকেশন করি সেই লেয়ারটাতে আমি উল্লেখ করব। আমি যদি সেখানে এক্সট্রা কোনো ধরো লস ফাংশন ইনক্লুড করি, আমি সেটা ইনক্লুড করব। আমি যদি এক্সট্রা কোনো ড্রপ আউট ফাংশন ইনক্লুড করে আমি উল্লেখ করব। আমি যদি কনভলিউশন লেয়ার এডিশন করি সেটাও আমি উল্লেখ করব। তো ওইটার যে একটা ম্যাথমেটিক্যাল মডেলিংটা থাকে, সেটাই কিন্তু আসলে তোমাদের প্রপোজ মেথোডোলজি, এবং এটা খুবই ভাইটাল। মানে তোমার প্রজেক্টে যখন ডিফেন্স হবে, মানে এই সেমিস্টার শেষে বা পরের সেমিস্টারে, ম্যাক্সিমাম কোশ্চেন এই যে যারা ওই বোর্ডটাতে বসবে সবাই কিন্তু এই প্রথমত তোমার এই ডায়াগ্রাম থেকে করবে। তুমি ধরো শুরুতে যখন টাইটেল বলতেছো, অবজেক্টিভ বলতেছো, গোলস বলতেছো, প্রিভিয়াস কাজগুলো ল্যাকিংস বলতেছো, দ্যাটস ফাইন। কিন্তু প্রথম এক দুইটা তিনটা কোশ্চেন কিন্তু হয় এই মেথোডোলজি থেকে, যে তোমার মেথোডোলজিটা কিরকম, তোমার ইউনিকনেস কোথায়, তুমি এমন কি কম্পোনেন্ট অ্যাডিশন করছো যার কারণে প্রিভিয়াস সেম আর্কিটেকচার থেকে তোমার আর্কিটেকচারে বেটার রেজাল্ট দিবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু একটু শার্প হইতে হবে। যদি না করা যায় তাহলে কিন্তু তখন তোমাদের নাম্বারগুলো কমে যায়। তো এই জিনিসগুলোতে তোমাদেরকে খুব সচেতন হতে হবে। এবং তুমি যদি একটা কনক্রিট মেথোডোলজি ডায়াগ্রাম রেডি না করতে পারো, তার উপর বেসিস করে তুমি কিন্তু তোমার ফাইনাল রিপোর্টের মেথোডোলজি পোর্শনটাও লিখতে পারবে না। কারণ তোমাদের কিন্তু এই সেমিস্টারে জানো, তোমাদের হচ্ছে যখন ডিফেন্সে যাবা তখন কিন্তু একটা রিপোর্টের প্রথম 3 চ্যাপ্টার জমা দিতে হবে থিসিস বুকের, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, লিটারেচার রিভিউ চ্যাপ্টার, এবং সবার শেষে দিতে হয় হচ্ছে মেথোডোলজি চ্যাপ্টার। ঠিক আছে? তো এটার ফরম্যাট আমি দিয়ে দিব। আর তারপরেও এটা বেসিক্যালি আমার সাথে কোনো রেলিভেন্স নাই, মানে আমি তো আর এটা মার্কিং করব না, এটা বোর্ড মার্কিং করবো। আমরা যে বোর্ডটা ফর্ম করবো ওই বোর্ডে তোমার মার্কিং হবে। তোমার সুপারভাইজার হচ্ছে এটার মেইন আর কি। তোমার সুপারভাইজারের সাথে বসে এটা ফাইনালাইজ করবা যে রিপোর্টের কোথায় কি কি রাখা যেতে পারে, যেন ভুল না হয়, রং না হয় আর কি। বাট মেথোডোলজি ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি তোমরা যেটা করবে যে থার্ড সাবমিশনের জন্য আমার এই যে এই ধরনের ম্যাথমেটিক্যাল মডেলিং ডায়াগ্রাম আমি খুঁজতেছি। হ্যাঁ। আর এটা সেকেন্ড পেজে রাখবা ধরো প্রিন্টেড, আর ফার্স্ট পেজে থাকবে একটা কভার পেজের মতো দিতে পারো। যদি দেখো যে ফিগারটা বাম থেকে ডানে এরকম দিতে জায়গায় সংকুলান হচ্ছে না, ওকে ফাইন, তাহলেই করে দাও, রোটেট করে দাও। রোটেট করে আড়াআড়ি ভাবে দাও আর কি, অসুবিধা নাই। যেন আমরা পুরো পেজ জুড়ে দেখতে পারি বা ক্লিয়ারলি বুঝতে পারি যে তোমার কাজটা কি হয়েছে। যখন তুমি স্লাইডেও রাখবা তখন কিন্তু সেম পুরো পেজ জুড়ে রাখতে হবে, যাতে ক্লিয়ারলি বোঝা যায়। এবং ড্র করার ক্ষেত্রে দেখো কিছু ওই যে অ্যাস্থেটিকনেসের ব্যাপার আছে না, যেমন কালার চয়েস একটা জিনিস। যখন তোমরা ব্যাকগ্রাউন্ডটা চুজ করবে অবশ্যই ডেফিনেটলি লাইট কালার নিবা। আর ফোরগ্রাউন্ড মানে সামনের যেটা লিখবা সেটা হচ্ছে একটু ডিপ কালার নিবা, তাহলে কি হবে, চোখে ফুটবে বা একটা প্রেজেন্টেশন করতে গেলে সুন্দর দেখা যাবে আর কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি মেথোডোলজি ডায়াগ্রাম। আর ওয়ার্কফ্লো ডায়াগ্রাম তাহলে কিরকম হয়,
এই যে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম হয় হচ্ছে বেসিক্যালি যে এরকম, ধরো এই যে এটা একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম, আর মেথোডোলজি ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি যেরকম ম্যাথমেটিক্যাল মডেলিং। তো এটার উপরে দেখবা যে একটা রিপোর্টের সেশন তোমাদেরকে আমি দিয়েছিলাম ঈদের আগে বা পরে মনে হয়। তো ওই অনুযায়ী তোমরা তোমাদের যে প্রজেক্ট, ওই প্রজেক্টে ম্যাথমেটিক্যাল মডেলিং আগে ভ্যালিডেট করবা নিজেরা, আফটার দ্যাট তোমার সুপারভাইজারের সাথে ডিসকাস করবা, দেন তারপরে জমা দিবা। কারণ এইটার উপরেই কিন্তু অনেক মার্কস ডিপেন্ড করতেছে, তোমার রিপোর্টও এই অনুসারে হবে। আমার এখানেও 10 মার্ক আছে, আবার সামনে তুমি যখন কোডিং ইমপ্লিমেন্টেশন করতে যাবা তখন কিন্তু সেখানে ডিপেন্ডেন্সি আছে। যেমন ধরো এখন তুমি একভাবে মেথোডোলজি দেখালা বা কোনোভাবে পার পেয়ে গেলা, পরের সেমিস্টারে যায় তুমি তোমার মন মতো মেথোডোলজি চেঞ্জ করে নতুন ভাবে কোড ডিজাইন করলা, তখন ফাইনাল যখন 498B একদম লাস্টের প্রেজেন্টেশনটা দিতে যাবা, আহ তারপরে সেমিস্টারের যে 3 ক্রেডিট, তখন কিন্তু ধরে বসবে যে আপনি 498A-তে এই মেথোডোলজি দিয়ে বলে আসলেন যে আমি কাজটা কমপ্লিট করব, বাট হাউ এবার আপনি 498B-তে এটা পারলেন না, তখন কিন্তু মেনে নিবে না, এক্সটার্নাল কিন্তু ধরে বসবে, কারণ তোমার ওই প্রিভিয়াস ডকুমেন্ট তোমাকে জমা করতে হবে, দেখাতে হবে আর কি। হ্যাঁ, এই জন্য যত সময় নিয়ে হলো এই ডায়াগ্রাম এবং এই রিসার্চের পিছনে সময় দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর তোমরা অবশ্যই জেনে থাকবা 49 ইনটেক থেকে, হ্যাঁ মানে 49 ইনটেক বলতে তোমাদের যে সিনিয়ররা অলরেডি পাশ করে গেছেন, কিন্তু সবার কিন্তু এখনো পাশ হয় নাই, মানে তাদের কারেন্টলি ডিফেন্স এর সময় চলতেছে, কিছু কিছু গ্রুপের কমপ্লিট। তো 49 ইনটেক থেকেই কিন্তু ডিপার্টমেন্টে ধরো 498B ফাইনাল যে ডিফেন্সটা হয়, ওখানে কিন্তু পেপার পাবলিকেশন বা জমা ছাড়া, উইদাউট ছাড়া, মানে পারতপক্ষে শুরুর 4-5 মাস কোনো ডিফেন্সই দিতে পারবা না। হ্যাঁ, আর পরেও যখন দিতে পারবা, মানে কপাল যদি খারাপ হয়, ধরো পাবলিকেশন করতে পারো না, 5-6 মাস পরে যায়, 2 সেমিস্টার পরে দিচ্ছ, তখন কিন্তু তোমাকে ওই বোর্ড ভালো গ্রেড দিবে না, মানে A+, এগুলো পাওয়াই যাবে না, তখন B+-এর দিকে গ্রেড চলে যাবে। ঠিক আছে, এই জন্য সাবধান, এই জিনিসগুলো একটু কনক্রিট পলিসির মধ্যে তোমাকে কাজগুলা করতে হবে। হ্যাঁ, এবং গ্রুপের 5জনকেই ইনফর্ম করো, 5জনের টিম মানে কিন্তু বড় টিম। আহ, এগুলা পাবলিক ইউনিভার্সিটি গুলাতে বেসিক্যালি একজনের টিমে করে, মানে এগুলো সিঙ্গুলার টাস্ক হয়, ওখানে এরকম গ্রুপ থাকে না। তো আমাদের এখানে যেহেতু গ্রুপ আছে, তার মানে ডেফিনেটলি 5জনের মধ্যে তোমাদের কে ভাগ করো, কাজগুলাকে ইউটিলাইজেশন করো, করে বেটার কিছু অফার করো, যেটা আসলে তোমার জন্য ভালো, ইউনিভার্সিটির জন্য ভালো, বা অন্যান্য যারা যারা এটার ইউজ কেস ব্যবহার করতে পারবে তাদের জন্য ভালো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এইটাই ছিল মোটামুটি সাবমিশন বা এই রিলেটেড জিনিসগুলা নিয়ে মানে গাইডলাইন্স আর কি, আর যাতে তোমাদের ভুল না হয়, এজন্য তারপরে আমি তোমাদেরকে একবার করে এই জিনিসটা একটু ইনফর্ম বা দেখাই দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা। আর এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা তাহলে বলো আমাকে আগে, মানে সাবমিশন রিলেটেড কারো কোনো কনফিউশন থাকলে বলো, না হলে আর আমার পক্ষ থেকে সাবমিশন রিলেটেড তেমন কোনো ইয়ে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনছি, বলো। আহ, স্যার, ওই যে তখন যে অবজেক্টিভের যে কথাটা বললেন না, যে মানে মিনিমাইজ করাটা, 3টা থেকে 5টা হুম। হুম। অবজেক্টিভটা লেখা, এর চেয়ে বেশি হইলে এটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, হ্যাঁ। স্যার, এখন আমি সামহাও একটা যদি পেপার নেই, আমার যে পেপারটা নিয়ে আমি কাজ করতেছি, সো ওটা অবজেক্টিভ গুলো একটু ধরেন মানে আমার একটু বাড়লোই, 5টা থেকে 6টা হলো। তো সেক্ষেত্রে আমি কি ওই 6টাকেই 5টার মধ্যে মিনিমাইজ করে লিখে ফেলবো, এরকম আচ্ছা, কিছু? ফর এক্সাম্পল তোমাকে আমি একটা জিনিস দেখাই, দেখো, এই যে আমি তোমাকে এখন যে কাজটা দেখাচ্ছি, হ্যাঁ, এটা একটা ধরো টপটার টাইপ অফ জার্নাল আর কি, মানে এখানে সাবমিশন হবে, মানে Q1 স্ট্যান্ডার্ড জার্নাল আর কি, বুঝতে পারছো? জি স্যার। তার মানে দেখো, সেখানেও কয়টা কয়টা অবজেক্টিভ নিয়ে কাজ করতেছে, R Q1 থেকে R Q4, মানে 4টা অবজেক্টিভ নিয়ে কাজ করতেছে। ওকে, জি তার জি। মানে তুমি যেটা করতে যাচ্ছ, তার মানে ডেফিনেটলি ওইটাকে কিছু অবজেক্টিভ বাদ দিয়া পসিবল, মানে তুমি হয়তো বা ভাবতেছো এটা ইনক্লুড করলে আমার লাভ আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা তোমার কোনো পজিটিভ পয়েন্ট দিবে না। ওইটা তুমি বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ইনক্লুড করো, যেন কোর অবজেক্টিভ থাকে। কারণ আমি যত অবজেক্টিভ অ্যাডিশন করব, বোঝা যাবে যে ওই প্রজেক্টটা তত ছন্ন ছাড়া টাইপ অফ, মানে আলাদা আলাদা সেপারেটেড। এই জন্য কনক্রিট ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়, বুঝতে পারছো? মানে জি স্যার। এটা শুধুমাত্র তুমি বিএসসির জন্য না, মাস্টার্স পিএইচডি তুমি যেখানে যাবা সব জায়গার জন্য প্রযোজ্য। যেমন ধরো পিএইচডি লেভেল অফ যে পেপারগুলো হয়, ফর এক্সাম্পল বাইরে হচ্ছে, দেশে হচ্ছে, কোনো জায়গায় অবজেক্টিভ কখনোই মানে 4টাও ক্রস করে, ইউজুয়ালি এরকম 3-4টার মধ্যেই থাকে। ঠিক আছে, তো তুমি তোমার কাজের ওই অবজেক্টিভ গুলা যদি এরকম থাকে যে সাপ্লিমেন্টারি, বাদ দাও।
অথবা যদি এরকম করা সম্ভব হয় যে দুইটাকে কম্বাইন করে একটা করা সম্ভব, ওটা করো, বেটার হবে। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো গিয়ে স্যার আমি কয়েকটা পেপারের প্রপোজাল দেখলাম, মানে একটু ঘাটাঘাটি করার পরে হ্যাঁ, ওয়ার্ক ফ্লো যে ডায়াগ্রামটা না, ওটা দেখলাম যে অনেক জায়গায় মিসিং আছে, মানে ওটা ছাড়াও প্রপোজালটা মানে লিখছে অনেকে, তো ওটা কি? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই সেমিস্টার থেকে আমরা সেন্ট্রালি এটা ডিসাইড করেছি যে এই সেমিস্টার থেকে তোমাদের নতুন টেমপ্লেটে হ্যাঁ হয়েছে, যেমন ধরো 49 ইনটেক 48 ইনটেক যখন ফার্স্ট সেমিস্টারে 498 এই কোর্সে, তখন আমরাই ওটা দিয়েছিলাম না। মানে এই যে ফরম্যাট গুলা, এটা প্রতি সেমিস্টারে একবার করে রিভিউ হয়, বুঝতে পারছো? তো আমাদের একটা কমিটি আছে, ক্যাপস্টোন প্রজেক্ট ডিস্ট্রিবিউশন কমিটি, সেই কমিটি থেকে আমাদের প্রত্যেক সেমিস্টার একটা মিটিং হয়। ওই যে আমাদের এক্সটার্নাল বা ইন্টারনাল যারা আসেন তাদের কিছু অবজারভেশন থাকে যে আপনাদের রিপোর্টে বা প্রজেক্টে এই এই জিনিস মিসিং, তখন ওই অনুযায়ী মিটিং করে চেঞ্জ করা হয়। তো একটা আমরা মিটিং করে এই যে ওয়ার্কফ্লো গুলাকে ইনক্লুড করা হয়েছিল। যেমন ধরো আগে ওয়ার্কফ্লোটা ছিল না, তারপরে হচ্ছে তোমার আউটকামস থাকতো না, মানে শুধু অবজেক্টিভ থাকতো, আউটকামস গুলো লেখা লাগতো না, বাট এইগুলা অ্যাডিশন হয়েছে আর কি। তারপরে রিপোর্টের ফরম্যাটে দেখতে পারবে এখন যে রিপোর্টের ফরম্যাটটা ল্যাটেকের ফরম্যাট, ল্যাটেকের ফরম্যাটে বেশ কিছু আপডেশন আসছে, মানে যখন তোমরা করতে যাবে তখন দেখতে পারবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওর মতো আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ম্যাথোডোলজি নিয়ে। স্যার হুম। যেটা বললেন যে ম্যাথোডোলজি আমি এই সেমিস্টারে যেটা দিব, তো হুম। ওভার 3 সেমিস্টার আর বাকি যে সেমিস্টারগুলো আছে ওগুলো তো আমাকে এটাই ফলো করতে হবে। হুম। তো স্যার এখনো তো দেখা গেছে যে সামনে অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে, তো কিছু চেঞ্জেস আসতেও পারে। হ্যাঁ, তখন স্যার এটা এটা হচ্ছে সাবস্টেনশিয়াল চেঞ্জ হওয়া যাবে না। ফর এক্সাম্পল আমি বলি তোমাকে, যেমন ধরো এই ফিগারটা দিয়ে আমি তোমাকে বুঝাই। ফর এক্সাম্পল, ধরো তুমি যখন এই কাজটা করছিলা, আমি হয়তো বা এখানে রেসিডিউয়াল কোনো লস রাখি নাই। রেসিডিউয়ালের জায়গা ধরো আমি বাইনারি ক্রস এন্ট্রপি বা ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি, মানে ধরো আমি ই করছিলাম, সাজেস্ট করছিলাম। এখন আমি যখন ইমপ্লিমেন্ট করতে গেছি, হয়তোবা দেখছি যে যদি ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি অ্যাডিশন করি, আমি সিগনিফিকেন্ট পারফরমেন্স পাচ্ছি না। তাহলে আমি কি করছি, তখন রিপ্লেস করে অল্টারনেটিভ গুলাকে চেক করছি, ফর এক্সাম্পল ABC, সেগুলাতে আমি ভালো পারফরমেন্স করছি। তখন কি করতে হয়, এই যে যখন আমরা পারফরমেন্স গুলা, মানে ধরো যে রিপোর্টে তুমি প্রত্যেকটা স্কোর বা পারফরমেন্স কি করবা, রিপোর্ট করবা না, মানে একটা ট্যাবুলার ফরম্যাটে। তখন এই ট্যাবুলার ফরম্যাটে তোমাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে যে ফর এক্সাম্পল এইটা আমার সব থেকে বেস্ট মডেল, মানে এটা কিন্তু প্রপোজড। এগুলা ছাড়াও তুমি এক্সপ্লোর করছো, দেখছো কতগুলা, মানে মাল্টিপলস অফ ওয়ে এক্সপ্লোর করছো। তাহলে তোমার ধরো সাজেশনে প্রথম সেমিস্টারে তুমি হয়তো বা একটা চিন্তা করছিলে, যেটা ইমপ্লিমেন্ট করছো, যেটা চিন্তা করছিলে সেটা যদি খারাপ হয়, তাহলে ওইটা কেন খারাপ সেটার পারফরমেন্সটা মানে প্রুভ করে দেখাইতে হবে, ওটা শোকেস করতে হবে যে এইটার পারফরমেন্স খারাপ বলে আমি এটা চুজ করছি। যদি এই কারণে কোনো কিছু পরিবর্তন করো, তাহলে বোর্ড মেনে নিবে, যে কোনো রিসার্চ পেপারও মেনে নিবে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। উম তাহলে আমরা এই সেটটা এখন মানে কি বলা হয়, আমাদের এই আলোচনাটা এখানে শেষ করতেছি। আচ্ছা, আমরা 5 থেকে 10 মিনিট তোমাদের সাথে অন্য আর একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে উম, প্রত্যেকটা ইনটেকে, প্রত্যেকটা সেকশনে তো জানো ওই যে একজন করে ইনটেক ইনচার্জ থাকে। তো আমি 51-এর 6 এর ইনটেক ইনচার্জ ছিলাম, কিন্তু তোমাদের মনে হয় মেজর সিলেকশন করার পরে যেটা হয়, মানে স্টুডেন্টরা তো সাফল করে বা চেঞ্জ হয়। তো আগে মনে হয় আমার সাথে কমিউনিকেট করতে হচ্ছে তারিকুল নামে একজন। হ্যাঁ, তো ও মনে হয় সিআর ছিল 51-এর 6-এর, আমার যতদূর মনে পড়ে। তো মানে ইসের পরে কি যেন বলা হয় তোমাদের, মেজর সিলেকশনের পরে মনে হয় এখন তোমাদের সিআর চেঞ্জ হয়ে গেছে, এখন রায়হান মনে হয় সিআর। তো যেটা হচ্ছে তোমাদের একটা সাথে স্যার আমাদের একটা মিটিং করার আমি কথা হচ্ছে ছিল। স্যার ক্যাপস্টোনের জন্য স্যার সিআর, আর মশির হচ্ছে মেনলি সিআর। আচ্ছা। আচ্ছা, যেই হোক, অসুবিধা নাই। তাহলে একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই এটার ব্যাপারে। তোমাদের সাথে মনে হয় অলরেডি আমাদের ওই টিচাররা অলরেডি একটা মানে মানে অনলাইনে মিটিং করছিল, তারপর একটা জেনারেল মেসেজ আছে। সামনের সেমিস্টার যেহেতু তোমাদের রেজিস্ট্রেশনের সময় আসতেছে, তো ইনটেক ইনচার্জ হিসেবে কিছু আমাদের দায়িত্ব থাকে আর কি। প্রথম কথা হচ্ছে, তোমাদের এখন যেহেতু সেকশন মেজর ভাগ হওয়ার পরে 51-এর 6, আগে কিন্তু তোমাদের কি করা হতো, আমরা তোমাদের থেকে একটা এক্সেলে সবার নাম, আইডি এরকম ই করতাম, মানে কালেক্ট করতাম, পিক করতাম, যে কারা কারা একসাথে একটা সেকশনে থাকতে চাও বা কারা কারা একসাথে রেজিস্ট্রেশন করতে চাও। ফ্রম দিস সেমিস্টার তোমরা জানো যে এবার থেকে রেজিস্ট্রেশন বা প্রি রেজিস্ট্রেশন যেটা তোমাদেরকেই করতে হবে, মানে তোমরা তোমাদের অ্যানেক্স পোর্টালে যাবা, তোমরা কোর্সগুলো চয়েস করবা, কিন্তু এই চয়েসের সময় তোমাদের সেকশনটা কিন্তু অলওয়েজ এখন যেটাতে আছে
সেটাতেই চয়েস করবো। মানে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে গাইডলাইন্সটা হচ্ছে মেজরের সময় এখন যেটা তুমি নিয়েছো পরের সেমিস্টারও তুমি সেটাই চয়েস করবো। ফর এক্সাম্পল তুমি এখন 6-এ আছো, তুমি 6ই চয়েস করবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে 498B। এই কোর্সটা নিশ্চয়ই তোমার পরের সেমিস্টার নিতে গেলে কিন্তু এখানে চয়েস লিস্টে থাকবে। তো ওইটা কিন্তু ডেফিনেটলি নিয়ে নিবা। মানে এটা আমি কেন বলতেছি, কারণ তোমার 498A এবং 498B এই দুইটা মিলে কিন্তু টোটাল 1 বছর। এখন তুমি যদি এরকম চিন্তা করো যে 498B আমি সেকেন্ড সেমিস্টারে নিব না, আমি থার্ড সেমিস্টারে যাই 498B নিয়ে মনে হয় 1 বছর হয়ে যাবে, কমপ্লিট করে ফেলবো, তাহলে ভুল ভাবতেছো। তুমি যদি সেকেন্ড সেমিস্টারে 498B না নাও, তাহলে ওইটা থার্ড সেমিস্টারে কন্টিনিউ থাকবে না। মানে ব্যাপারটা হচ্ছে 498B তোমাকে সেকেন্ড সেমিস্টারে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু ওইটা সেকেন্ড সেমিস্টারে কোনো রেজাল্ট অ্যাডিশন হবে না। থার্ড সেমিস্টার শেষে যায় যখন তুমি ফাইনাল ডিফেন্সটা দিবা, তখন তোমার ওইটার গ্রেডটা অ্যাডিশন হবে, কিন্তু তোমাকে পিক করতে হবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে। এবং ডিউরেশনটা 2 সেমিস্টার ব্যাপী হইতে হবে। ঠিক আছে, এইটা যেন কোনোভাবে কারো ভুল না হয় আর কি। আচ্ছা, আর 3 নাম্বার আর একটা যে জিনিস, যদি কারো রেজিস্ট্রেশন রিলেটেড প্রবলেম হয়, এখন যেহেতু তোমরা নিজেরা করতেছো, এখন আমাদেরও কিন্তু অ্যাক্সেস নাই যে তোমাদের একটা প্রবলেম হলে আমি আমার পোর্টাল থেকে ঢুকে তোমার প্রবলেমটা সলভ করে দিব। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে ইনস্ট্রাকশন হচ্ছে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, ফর এক্সাম্পল যদি পেমেন্ট রিলেটেড প্রবলেম হয়, এটা কোনো টিচারের কাছেও এসে লাভ নাই, ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছেও এসেও লাভ নাই, কারণ আমাদের কারো কাছে অ্যাক্সেস থাকে না। তোমাদের এক্ষেত্রে ডিরেক্টলি যেতে হবে আইদার ওই যে বিল্ডিং 1-এর দোতলায়, যেখানে ওই যে তোমাদের পেমেন্ট নেওয়ার জন্য মনে হয় বুথ থাকে সেখানে, অথবা বিল্ডিং 3-এর নিচতলায়, যেখানে ওই যে তোমাদের অ্যানেক্স হেল্প সেন্টার বলে, সেখানে যেতে হবে। তো অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন রিলেটেড 2 ধরনের প্রবলেম হতে পারে। একটা হচ্ছে কোর্স রিলেটেড, যে কোর্স রেজিস্ট্রেশন করতে পারতেছো না। আর 2 নাম্বারটা হচ্ছে পেমেন্ট রিলেটেড। পেমেন্ট রিলেটেড হলে ওখানে চলে যাবে। আর কোর্স রিলেটেড যদি এরকম হয় যে বাকিরা নিতে পারতেছে তুমি নিতে পারতেছো না, যদি এরকম হয় যে তুমি এক্সক্লুসিভ হয়ে গেছে, যে তুমি কোনোভাবে সিলেক্ট করতে পারতেছো না, বাকিদের আসতেছে, তো এক্ষেত্রে কয়েকটা কেস হতে পারে। নাম্বার ওয়ান কেস হতে পারে যে ধরো তুমি আগের সেমিস্টারে, মানে প্রিভিয়াস সেমিস্টারে তো আহ, যে কোর্সগুলো তোমার কমপ্লিট করার কথা ছিল, হয়তো বা কোনো একটা কোর্স ইনকমপ্লিট আছে বা ফেল হয়েছে, বাট পরের সেমিস্টার এমন একটা কোর্স নিতে হবে যার প্রি রিকুইজিট, মানে ওই কোর্সটার প্রি রিকুইজিট হচ্ছে প্রিভিয়াস একটা কোর্স ছিল। তো দেখা গেছে যে তুমি যদি ওই প্রি রিকুইজিটটা কমপ্লিট না করো, তাহলে কিন্তু নেক্সট কোর্সটা নিতে পারবা না। তো এক্ষেত্রে একটা সাজেশন হচ্ছে তোমাদের জন্য, যদি এরকম হয় তাহলে সবসময় ট্রাই করবা যে যেটা প্রি রিকুইজিট ওইটাও সিলেক্ট করবা, প্লাস যেটা সামনে আছে মানে যার প্রি রিকুইজিট ওইটা সেটাও সিলেক্ট করবা। তাহলে তোমাকে অ্যালাউ করবে আর কি সফটওয়্যার আর কি। বুঝতে পারছো? যদি এরকম কারো ক্ষেত্রে কোনো এক্সক্লুসিভ প্রবলেম থাকে, তাহলে এটা এক্সকিউজ করে দেখতে পারো, মানে এক্সারসাইজ করে দেখতে পারো আর কি। ঠিক আছে, তো মোটামুটি এই 2-3 ধরনের প্রবলেম হওয়ার কথা। আর তোমাদের যেহেতু মেজরটা হয়ে গেছে, এই জন্য খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। যার যে সেকশন সেই সেকশনেই যাবা, আহ যে যে রেগুলার কোর্স সেই সেই রেগুলার কোর্সগুলাই নিবা। আর 498B অবশ্যই এই সেমিস্টারে পিক করে ফেলবা আর কি। ওটা রেজাল্টটা পরের সেমিস্টারে হবে না, তারপরের সেমিস্টারে যে হবে, মানে থার্ড সেমিস্টারে যে হবে আর কি। ঠিক আছে, তো আর যদি এই রিলেটেড কারো কোনো কনসার্ন বা তোমাদের গ্রুপের মধ্যে স্টুডেন্টদের মধ্যে কিছু থাকে, তাহলে সিআর এর মাধ্যমে আমাকে রবিবার বা সোমবারের মধ্যে আমাকে জানাবা। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে রবি সোমবারের দিকে, মানে সোমবারে যে একটা রিপোর্ট বা একটা কন্টেন্টস হচ্ছে ডিপার্টমেন্টে সাবমিশন করব। প্রত্যেকটা সেকশন থেকে একটা রিপোর্ট সাবমিশন করার কথা, তা আমিও আমার সেকশন থেকে রিপোর্টটা সাবমিশন করব যে কি কি নিয়ে আমরা আলোচনা করলাম, বা তোমাদের কোনো কোশ্চেন ছিল কিনা যেটা হয়তো বা আমরা ইনস্ট্যান্ট সলিউশন দিতে পারতেছি না, তাহলে ওইটাকে ওখানে ইনক্লুড করবো। ঠিক আছে, যদি থাকে তাহলে সিআর এর মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিও সোমবারের ভিতরে। সফট কপি যদি হয় তাহলে ইমেল করে দিলেও হবে। হ্যাঁ, তাহলে আমি ওই অনুযায়ী একটা রিপোর্ট সাবমিশন করে দিই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের ক্যাপস্টোনের রেজাল্টটা স্যার নেক্সট সেমিস্টারে কি দেওয়া হয়? 498 এর কথা বলতেছো? জি স্যার, এই হ্যাঁ, সেমিস্টারটা কি নেক্সট সেমিস্টারে দেওয়া হবে? হ্যাঁ, দেয়া হয়, কিন্তু তুমি রেগুলার টাইমে পাবে না। যেমন ধরো তোমার তো পরীক্ষা রেগুলার টাইমে হবে, তাই না, মানে ফাইনাল এক্সাম, কিন্তু 498 এর প্রেজেন্টেশনটা হবে কিন্তু পরীক্ষার পরে, মানে পরের সেমিস্টার যখন শুরু হবে না, সেকেন্ড সেমিস্টার, ওই সেকেন্ড সেমিস্টার হয়তো বা ফার্স্ট উইকের দিকে বা লাস্টের দিকে, মানে সরি ফার্স্টের দিকে হবে আর কি। তো এই জন্য ওই রেজাল্টটা হবে হচ্ছে পরের সেমিস্টারের মিড টার্মের আগে, মাথায় রাখবা। 498 এর রেজাল্ট হবে পরের সেমিস্টার, যেটা সামার মনে হয়, সামারের মিডে যেয়ে পাবা, মিডের কাছাকাছি যেয়ে পাবা। জি স্যার। এটা সবার জন্য, মানে সব সময় হয়, বাই সেমিস্টারে থাকলেও একই ঘটনা ছিল।
ধরো ফার্স্ট সেমিস্টার রেজাল্ট সেকেন্ড সেমিস্টারে মিডের আগে হইতো আর কি। ওকে ফাইন, তাহলে হচ্ছে আজকে আমরা এখানে ক্লোজ করি। আর আমি রিপোর্টিংটা দিয়ে দিব, যদি কারো অসুবিধা হয় জানাই আমাকে।